স্বাগত এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা রোকাইয়া। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী ৩ মে থেকে অবশিষ্ট সকল জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল এলাকায় এই টিকা কার্যক্রম শুরু হবে। আগামী ৩ মে থেকে অবশিষ্ট সকল জেলা উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে। তিনি বলেন, অতীত নিয়ে কথা বলে সময় নষ্ট করা হবে না। অতীতের সরকারগুলো টিকাদান নিয়ে অবহেলার কারণেই হামের এমন প্রকোপ। জেলার ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। তার কারণ ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনিসেফ আইডেন্টিফাই করেছে, নির্দিষ্টকরণ করেছে ওই 18টি জেলায় এবং 30টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি। যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই 30টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব ইনশাআল্লাহ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘণ্টায় ১৪ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি হয়েছে ১২৫ জন। দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ৪০ জন শিশুর মৃত্যু হলো। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৩৯১ জন রোগী। শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১২৫ শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। ঝালকাঠির নলসিটিতে হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত হটস্পট ঝালকাঠির নলসিটি উপজেলায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে হামের বিশেষ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক কাউসার হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। কমিশন এই নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে ৩০ কোটি টাকার ব্যয়ে নির্মিত নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি প্রায় ৭ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আইনজীবীদের আপত্তির কারণেই ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্য ও চিত্র বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বগুড়ার শিবগঞ্জে আত্মীয়তার পরিচয়ে গভীর রাতে বসত বাড়িতে ঢুকে সাবেক ব্যাংক কর্মকর্তা শাহনাজ বেগমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মোহাম্মদ নন্দীপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে থানা পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটনে অভিযান শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই গোপাল চন্দ্র মণ্ডল আহত হয়েছেন। শনিবার রাতে জেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলফাজ হোসেনকে গ্রেপ্তার করতে। এ সময় আলফাজ সহ তার স্বজনরা পুলিশের ওপর হামলা করে। তাদের হামলায় গোপাল চন্দ্র মণ্ডল আহত হন। পরিবারের মুখে হাসি ফোটাতে ধার দেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন সচ্ছলতার আর ৩ মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ। ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতে পড়ে আছে তার মরদেহ, যা দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে তার শোকার্ত পরিবার। নিহত কাউসার হোসেন চাঁদপুরের কচুয়া পৌরসভার নূর মিয়া সওদাগর বাড়ির আমির হোসেনের ছেলে। কুষ্টিয়ায় মাদক কারবারি ও চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এতে শিশু, নারীসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই একটি চাঁদাবাজি চক্র এলাকায় ফুটপাতে চাঁদাবাজি করে আসছে। পাশাপাশি মাদক কারবারিরাও প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। এ নিয়ে প্রতিবাদ করায় বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে চাঁদাবাজ ও মাদক কারবারিরা। তাই মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পুলিশ বাহিনীতে কিছু পুলিশ আছে যারা উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের লালিত স্বপ্ন যমুনা নদীর উপর দ্বিতীয় সেতুর। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা ও নদী পারাপারের ভোগান্তি দূর করতে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরা ঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এই অঞ্চলের মানুষ। অবশেষে নতুন সরকারের পরিকল্পনায় সেই স্বপ্ন এখন বাস্তবতার পথে এগোচ্ছে। খালেদ হোসেনের তথ্য ও ছবিসহ বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যমুনা নদীর এই বিস্তীর্ণ অংশ একটি সেতুর দাবি দীর্ঘদিনের। যমুনা সেতুর এই পয়েন্টে একটি সেতু হলে কমে আসবে উত্তরবঙ্গের সাথে রাজধানীর দূরত্ব, বাড়বে এই অঞ্চলের অর্থনীতির গতি। সরকারের দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনায় আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে এ অঞ্চলের মানুষ। কারণ প্রাথমিকভাবে যেসব স্থানে এই সেতু নির্মাণের সম্ভাব্য যাচাই করা হচ্ছে তার মধ্যে রয়েছে বালাসীঘাট, বাহাদুরাবাদ পয়েন্টও। বৃহত্তর ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একত্র করার জন্য এই দিক দিয়ে একটা যমুনা সেতুর বিকল্প হিসাবে এই দিক দিয়ে একটা সেতু করা খুব দরকার। দুই সাইড থেকে যদি কিছু বোল্ডারের কাজ করে, নদী যদি মাঝখান দিয়ে যায়, আমাদের জনগণের অনেক সুবিধা হবে। যাতায়াত ব্যবস্থা এখান থেকে ঢাকা মাত্র 4 ঘন্টায় ঢাকা যাওয়া হবে। এই পয়েন্টে একটি সেতু শুধু গাইবান্ধা নয়, পুরো উত্তরবঙ্গের আর্থসামাজিক অবস্থান পরিবর্তন আনবে বলে আশা বিশিষ্টজনদের। কৃষির পণ্যগুলো রাজধানীর সহ বিভিন্ন প্রান্তে যেতে পারবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে। অর্থনৈতিক কাঠামোর যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটা একটা সমান্তরাল হওয়ার সম্ভাবনা আছে। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণ একটি যুগান্তকারী ও অপরিহার্য পদক্ষেপ বলে জানিয়েছে জেলা প্রশাসক। এই বালাসীঘাট দিয়ে যদি সেতু নির্মাণ করা হয় অথবা টানেল নির্মাণ করা হয়, সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, এটি উত্তরবঙ্গের মানুষের জন্য একটি যুগান্তকারী একটি উদ্যোগ হবে এবং উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে এটি মাইলফলক হয়ে থাকবে। দ্বিতীয় যমুনা সেতু উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এখন কোন রুটে সেই সেতু নির্মাণ হয় সেদিকে তাকিয়ে আছে এ অঞ্চলের মানুষ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।
নারায়ণগঞ্জে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি প্রায় ৭ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আইনজীবীদের আপত্তির কারণেই ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্য ও চিত্র বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারায়ণগঞ্জ শহরের কালীর বাজার এলাকায় বিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনটি। বাইরে থেকে দেখলে মনে হবে এটি একটি ব্যস্ত সরকারি অফিস, কিন্তু বাস্তবে ভবনটি ৬ বছর ধরে সম্পূর্ণ অব্যবহৃত। ভবনটির কাজ শুরু হয় ২০১২ সালে এবং শেষ হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। তবে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ভবনটির আসবাবপত্র ইতোমধ্যে নষ্ট হতে শুরু করেছে বলে জানালেন নির্মাণ প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। এত বড় একটা বিল্ডিং, এরা রক্ষণাবেক্ষণ, এর দেখাশোনা একজন দুইজন লোকে এরা দেখে রাখতে পারে না। আমার প্রায় ৫ জন লোক সবসময় সার্বক্ষণিক এখানে থাকতে হয়। নইলে তো এই ৭-৮ বছর, প্রায় ৭-৮ বছর হয়ে গেছে এই দরজা জানালা খুলে নিয়ে যেত মানুষ, কিন্তু আমি তো ছাইরে আসতে পারতাছি না। ডিপার্টমেন্টের কাছে অনেকবার অনুরোধ করছি, আবেদন করছি যে প্রতিষ্ঠানরা বুঝে নেন, আমাকে রিলিজ করে দেন। ভবনটি নিয়ে আপত্তির বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আইনজীবীদের মূল আপত্তি বর্তমান জজ কোর্ট ও চিফ জুডিশিয়াল কোর্ট একই জায়গায় অবস্থিত। নতুন ভবনটি সেখান থেকে প্রায় ২ কিলোমিটার দূরে, ফলে একই দিনে দুটি কোর্টে কাজ সামলানো তাদের জন্য কঠিন হয়ে পড়বে। এখন আমরা দুইটা কোর্ট দুই জায়গায় যদি হয়, তাহলে আমরা এখানে তো কোর্ট করতে সমস্যা, আইনজীবীরা দৌড়দৌড়ি করবে রাস্তায়। এই যে রাস্তায় জ্যাম থাকে চাষারা মোড়ে, সেখানেও প্রায় আধা ঘন্টা ১ ঘন্টাও চলে যেতে পারে। আইনজীবীদের জন্য দুটি কোর্ট আলাদা করা যাবে না, জজশিপ এবং ম্যাজিস্ট্রেসি একসাথে হতে হবে। যার কারণে অদ্যাবধি পর্যন্ত আমরা এই ম্যাজিস্ট্রেসি ভবনে যাচ্ছি না। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, ভবনটি নিয়ে জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ চলছে। এই বিল্ডিংয়ের মালিক কিন্তু গণপূর্ত বিভাগ না, এই বিল্ডিংয়ের মালিক হচ্ছে আইন ও বিচার বিভাগ, এবং তার প্রেক্ষিতে এখানকার হচ্ছে জেলা ও দায়রা জজ মহোদয় হচ্ছেন এই বিল্ডিংয়ের মালিক। এখন পর্যন্ত তারা হচ্ছে যে অফিসিয়ালি বুঝিয়ে নিচ্ছে না, তবে হচ্ছে যে ওখানে লিগাল এইড অফিস এবং বিভিন্ন অফিসের জন্য তারা পরিদর্শন করেছে। আমাদের স্থাপনাগত কোনো সমস্যা নেই। এই যেটা সমস্যা আছে সেটা হচ্ছে যে আইনজীবী এবং জজশিপের তাদের নিজস্ব বিষয়, সেখানে গণপূর্ত অধিদপ্তরের কোনো বক্তব্য নেই। জনগণের টাকায় নির্মিত এই ৩০ কোটি টাকার ভবনটি এভাবে আর কতদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকবে? কবে নাগাদ ভবনটি ব্যবহারে ফিরবে কর্মতৎপরতা, তা দেখার অপেক্ষায় নারায়ণগঞ্জবাসী। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।